এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের বিশেষ খবর হলো ভারতীয় পাসপোর্ট লাভ করতে ভোটার তালিকা জাল করার এক চাঞ্চল্যকর ঘটনা মঙ্গলবার সামনে এসেছে। পুলিশ এই ঘটনায় পাসপোর্টের আবেদনকারী আহমেদ হোসেন বড়ভুইয়াকে প্রথমে গ্রেফতার করে এরপর হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের এক আইনজীবীকেও পুলিশ গ্রেফতার করে আদালতে পেশ করেছে। ধৃত আইনজীবীর নাম কাজী আবু রাইহান। সন্ধ্যায় হাইলাকান্দি পুলিশ দুই অভিযুক্ত আহমেদ হোসেন বড়ভুইয়া ও আইনজীবী আবু রাইহানকে সিজিএম আদালতে পেশ করে ভারতীয় দণ্ডবিধির 420, 467, 471 ধারায় মামলা রুজু করে পুলিশ দুই অভিযুক্তকে আদালতে তুলেছিল। আদালত জামিন আবেদন অগ্রাহ্য করে আহমেদ হোসেন ও আবু রাইহানকে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী দক্ষিণ হাইলাকান্দির দলচড়া দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আহমেদ হোসেন বড়ভুইয়া কিছুদিন আগে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য নথিপত্র হাইলাকান্দির এসপি অফিসে জমা দিয়েছিলেন। প্রাথমিক তদন্তের পর হোসেন জমা দেওয়া ভোটার তালিকার সার্টিফাইড কপিতে কিছু অসঙ্গতি পুলিশের চোখে পড়ে বিষয়টি নিয়ে জেলার নির্বাচন বিভাগে যোগাযোগ করলে বড় ধরনের এক জালিয়াতির তথ্য সামনে আসে। 1960 সালের যে ভোটার তালিকার সার্টিফাইড কপি আহমেদ হোসেন ভেরিফিকেশনের জন্য জমা দিয়েছিলেন সেই ভোটার তালিকা সম্পূর্ণ জাল বলে পুলিশের হাতে তথ্য এসেছে। সরকারি তথ্য জালিয়াতির অভিযোগে প্রথমে গ্রেফতার করা হয় 30 বছরের আহমেদ হোসেনকে। এদিকে পুলিশ আহমেদ হোসেনকে জিজ্ঞাসাবাদ চালালে দলচড়ার এই যুবক জানান হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী কাজী আবু রাইহান তাকে ভোটার তালিকার জাল সার্টিফাইড কপি বের করে দিয়েছিলেন। আহমেদ হোসেনের বয়ানের ভিত্তিতে পুলিশ আইনজীবী কাজী আবু রাইহানকে গ্রেফতার করে। অন্যদিকে পুলিশের হাতে আইনজীবী গ্রেফতার হওয়ার তথ্য সামনে আসার পরই চাঞ্চল্য সৃষ্টি হয়। দফায় দফায় আলোচনায় বসেন হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। ভোটার তালিকার সার্টিফাইড কপি বের করতে আইনজীবীদের প্রত্যক্ষ কোনো সাহায্য প্রয়োজন থাকে না বলে জানিয়ে পুলিশ অহেতুক জেলার উদীয়মান আইনজীবী কাজী আবু রাইহানকে গ্রেফতার করেছে বলে দাবি করেন তারা। এদিকে হাইলাকান্দি পুলিশের শীর্ষ এক সূত্র অনুযায়ী ভোটার তালিকা জাল করার এই মামলায় আরও কয়েকজন ব্যক্তির গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বৃহত্তর রামনগর এলাকার পানি জল সমস্যা নিরসনে বিধানসভায় ফের সরব হলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিধানসভায় তার এক প্রশ্নের উত্তরে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন বৃহত্তর রামনগরের পানি জল সমস্যা নিরসনে পাইপ টু ওয়াটার সাপ্লাই স্কিম NRBUWP থেকে SOPDর পরিবর্তনের প্রস্তাব নেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরেই বরাদ্দ হতে পারে প্রকল্পটি। তা বাস্তবায়ন হলে বৃহত্তর রামনগর এলাকায় পানি জলের সংকটমোচন হবে বলে আশাবাদী বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই এলাকায় ছোট বড় 11টি জল প্রকল্প থাকা সত্ত্বেও পানি জলের সংকট মিটছে না। বিশেষ করে শীতের মরশুমে পানি জলের হাহাকার সৃষ্টি হয়। এর অন্যতম কারণ জলের উৎস। এসব প্রকল্পে জলের অন্যতম উৎস রামনগর আনোয়া, কিন্তু শুকনো মরশুমে এই আনোয়ার জল অত্যন্ত নোংরা হয়ে পড়ে। বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করেও জল পরিশোধন হয় না। অন্য উৎসেও মিলে না পর্যাপ্ত জল, ফলে বৃহত্তর রামনগর এলাকায় পানি জল সরবরাহের সংকট দেখা দেয়। বরাক নদী থেকে জল উত্তোলন করে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে পাঠানোর একটি প্রকল্প বরাদ্দের দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। এ বিষয়ে স্থানীয় মানুষ বিধায়ক দীপায়নের দৃষ্টি আকর্ষণ করেন। 21-এর নির্বাচনে বিধায়ক হয়ে বিষয়টি বিধানসভায় তুলে ধরেন বিধায়ক, কিন্তু নানা জটিলতায় এতদিন সরকার সঠিক পদক্ষেপ নিতে পারেনি। 2012-13 অর্থ বছরের এসব প্রকল্প রয়েছে NRDWPর, ফলে এই প্রকল্পে অর্থ বরাদ্দ হচ্ছে না। বিধায়কের একাধিকবারের আর্জিতে এখন প্রকল্পটি SOPDতে পরিবর্তনের প্রস্তাব নিয়েছে সরকার। অনুমোদন হলেই চলতি বছরে বরাদ্দ হবে অর্থ। অপরদিকে জলমিত্ররা স্বেচ্ছাসেবক বেতন দিচ্ছি আমরা, বুটও পাবো বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। জলমিত্রদের চাকরি নিয়মিত করার দাবি কমলাক্ষ অখিলের। জল জীবন মিশনের অধীনে বিভিন্ন পানীয় জল প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা জলমিত্ররা যখন চাকরি নিয়মিত করার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন, তখন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জানিয়ে দিলেন জলমিত্ররা হচ্ছেন স্বেচ্ছাসেবক। সরকারের অন্যান্য স্বেচ্ছাসেবকদের তুলনায় তাদের বেতন বেশি, তবুও সরকার সময় সময় তাদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে। তবে জলমিত্রদের চাকরি নিয়মিত করার দাবি তুলেন বিরোধীরা। প্রশ্নোত্তর পূর্বে জল জীবন মিশনের কাজকর্ম নিয়ে আলোচনায় পানীয় জলের প্রকল্প পরিচালনায় জলমিত্রদের অবদানের কথা তুলে ধরেন বিরোধীরা। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ অখিল গগৈদের দাবি জলমিত্রদের চাকরি নিয়মিত করুক সরকার। তবে জলমিত্রদের অবদানের কথা মেনে নেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রীও।
তিনি জানান, বর্তমানে রাজ্যে 9,000 জলমিত্র রয়েছেন, কিন্তু পানীয় জলের সব প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে জলমিত্রের সংখ্যা হবে প্রায় 29,000। তবে জলমিত্রদের চাকরি নিয়মিত করার দাবি মেনে না নিয়ে জয়ন্ত বলেন, জলমিত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, তারা সরকারের নিয়মিত কর্মী নন। তবে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীর মতো সরকারের অন্যান্য যেসব স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের চেয়ে বেশি বেতন পাচ্ছেন জলমিত্ররা। কারণ আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা 2-2.5 হাজার টাকা পারিশ্রমিকে কাজ করছেন, সেখানে জলমিত্রদের মাসে পারিশ্রমিক দেওয়া হচ্ছে 6,500 টাকা করে। চাকরি নিয়মিত করা, বেতন বৃদ্ধির দাবিতে জলমিত্রদের আন্দোলনকে এক প্রকার নস্যাৎ করে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী বলেন, জলমিত্রদের অসুবিধা মেনে নিয়েছি, কিন্তু তারা সরকারের স্থায়ী কর্মী নন। স্বেচ্ছাসেবকরা কিভাবে আন্দোলন করছেন, তাদের বেতন বৃদ্ধির কথা সময় সময় বিবেচনা করা হবে, কিন্তু পানীয় জলের প্রকল্প ধ্বংস করে দিতে চাইলে সেটা হবে না। বিরোধীদের আক্রমণ করে মন্ত্রী বলেন, জলমিত্রদের অবদান মেনে নিয়েছি, কিন্তু বিরোধীরা তাদের উস্কানি দিয়ে পরিবেশ যেন খারাপ না করেন। তাদের চাকরি আমরা দিয়েছি, বেতন আমরা দিচ্ছি, ভোটও আমাদেরই দেবেন, ফলে এত রাজনীতি করার প্রয়োজন নেই। অপরদিকে সিদ্ধান্তে অনড় কলেজ কর্তৃপক্ষ, পুনরায় ভোট গণনা হলো না, জল গড়াতে পারে আদালত পর্যন্ত। সিদ্ধান্তে অনড় কলেজ কর্তৃপক্ষ, পুনরায় ভোট গণনা হলো না। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই দলের মধ্যে। 2টি ভোট বেশি পেয়ে জয়ী হন এনএসইউআই প্রার্থী সুস্মিতা দেব। সোমবার করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ নির্বাচনের 14টি আসনের মধ্যে 9টি এনএসইউআই এবং 5টি আসনে এবিভিপি জয়লাভ করে। জিএস পদে 2টি ভোট বেশি পেয়ে জয়লাভ করায় আপত্তি জানায় এবিভিপি। ফল প্রকাশের পর ধর্নায় বসে এবিভিপির ছাত্রছাত্রীরা। রাত প্রায় 11টা পর্যন্ত চলে ধর্না। ছুটে আসতে হয় ম্যাজিস্ট্রেট রূপক মজুমদারকে। ছাত্রদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংগঠন এনএসইউআই হয়ে কাজ করেছেন। কলেজ অধ্যক্ষ রামানুজ চক্রবর্তীর বড় ভাই করিমগঞ্জের জেলা কংগ্রেস সভাপতি, তাই কলেজ অধ্যক্ষ এনএসইউআইকে পরোক্ষভাবে সমর্থন করেছেন। ছাত্ররা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয়। দরজা বন্ধ করে আটকে রাখা হয় কলেজের অধ্যক্ষ থেকে অধ্যাপকদের। সোমবার রাত প্রায় 11টার পর কলেজ কর্তৃপক্ষ লিখিত প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিষয়টি নিয়ে মঙ্গলবার কলেজে আলোচনা হবে, তারপর আন্দোলন প্রত্যাহার করা হয়। মঙ্গলবার করিমগঞ্জ কলেজে ফের বৈঠক আহ্বান করা হয়। এনএসইউআই এবং এবিভিপির 3 ছাত্রকে নিয়ে বৈঠকে বসেন কলেজ কর্তৃপক্ষ। নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার কিসমত সুলতানা বলেন, ভোট গণনা হয়েছে নির্দিষ্ট এজেন্টদের নিয়ে। গণনা শিটে এজেন্টরাও স্বাক্ষরও দিয়েছেন। তারপর অযথা সন্দেহ করা কোনোভাবেই নির্বাচন পরিচালন সমিতি মেনে নেবে না। কলেজ কর্তৃপক্ষ এক পক্ষের হয়ে কাজ করার কোনো প্রশ্নই উঠে না। কলেজ কর্তৃপক্ষের কাছে সবাই ছাত্র। করিমগঞ্জ কলেজে 6 বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তাতে কলেজ কর্তৃপক্ষের কোনো লোকসান হয়নি। দীর্ঘ বছর পর নির্বাচন হয়েছে, তা নিয়ে অযথা সমস্যা সৃষ্টি করা ঠিক নয়। কলেজ কর্তৃপক্ষ ঘোষিত ফলাফল থেকে কোনোভাবে পিছু হাঁটতে নারাজ। এবিভিপির তরফ থেকে রোহিত দাস, পঞ্চম দাস, রাজশ্রী দেব উপস্থিত ছিল। এনএসইউআইর তরফ থেকে সুস্মিত দেব, শাহিন আহমেদ এবং জ্যোতিপ্রকাশ দাস উপস্থিত ছিল। আলোচনায় উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট রূপক মজুমদার। আলোচনা সভায় প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বিষয়টি কলেজের একান্ত ব্যক্তিগত, তাই সেখানে প্রশাসন কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বদলি করার ক্ষমতা কারো কাছে নেই। এবিভিপি বিষয়টিকে মানতে নারাজ। মঙ্গলবার পুনরায় কলেজ চত্বরে স্লোগান দেয়। তারা কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি অধ্যক্ষকে ব্যক্তিগতভাবে দায়ী করেন। অপরদিকে দুদিনের মাথায় ফের বিরাট সাফল্য পেল করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন অধীন চুরাইবাড়ি ওয়াচপোস্ট পুলিশ। গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে চুরাইবাড়ি ওয়াচপোস্টের পুলিশ রুটিন তল্লাশিতে উদ্ধার হলো প্রায় 80 লক্ষাধিক টাকার স্কাফ কফ সিরাপ। এ কাণ্ডে গাড়ি চালককে আটক করেছে পুলিশ। গেট ইনচার্জ প্রণব মিলি জানান, মঙ্গলবার সকালে HR 55X9860 নম্বরের একটি খুচরো সামগ্রী বোঝাই বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার কন্টেইনার গাড়ি চুরাইবাড়ি পুলিশ চেকগেটে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ। এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে 67 কার্টুনে 8040 বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত হয়, যার কালোবাজারি মূল্য 80 লক্ষাধিক টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে গাড়ি চালক রবীন্দ্র সিংকে। তার বাড়ি রাজস্থানে। পুলিশ ধৃতের বিরুদ্ধে NDPS দ্বারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। ধৃতকে আজ আদালতে সুপর্দ করা হবে বলে জানা গেছে। অপরদিকে উবাদিয়ার মন্তব্যের সমর্থন করে চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের দিলীপের সতর্কবার্তা। বরাক উপত্যকাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টাকারীদের সতর্ক করেছে রাষ্ট্রভাষা চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ শিলচর। ফোরামের প্রধান আহ্বায়ক দিলীপ কুমার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন,
কিছু লোক আসাম থেকে বরাক উপত্যকাকে আলাদা করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। চা জনগোষ্ঠীর জনগণ এই প্রচেষ্টাকে কোনো মূল্যে সফল হতে দেবে না। তিনি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন শিলচরের সভাপতি ঈশ্বরভাই উপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে বলেছেন, চা বাগানের জমি দখলের কাজ চলছে। তথাকথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বরাক উপত্যকার অনেক চা বাগানের বেশিরভাগ জমি দখল করে আছে। উদাহরণস্বরূপ তিনি করিমগঞ্জ জেলার চরগুলা চা বাগান, বুবরিঘাট চা বাগান, হাইলাকান্দির মুনাচড়া চা বাগান, সরসপুর চা বাগান, চণ্ডীপুর চা বাগান ও কাছাড়ের হাতিচড়া চা বাগানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, উপাধ্যায়ের কথায় বরাক উপত্যকায় বাংলাদেশিদের সমর্থন করা কষ্ট পাচ্ছে। এখানে ভারতীয় খানা আর বাংলাদেশি গান চলবে না। তিনি বলেন, প্রয়োজনে চা জনগোষ্ঠীর মানুষ এই ইস্যুতে রাজপথে নামতে পিছপা হবে না। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।